ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2025-এর যে এসএলএসটি পরীক্ষা হয়েছে, যেটা অলরেডি 11-12-এর বেশ কিছু সাবজেক্টে কাউন্সেলিং হয়ে গেছে এবং পিভিআর ও মেডিকেলও জমা নেওয়া হয়েছে এবং 9-10-এর বেশ কিছু সাবজেক্টের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তার ফিউচার কি হতে চলেছে, কেন একটু স্লো প্রোগ্রেস হচ্ছে, সে সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চাই। তার আগে চ্যানেলে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এই ধরনের ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন। দেখুন, যতটা সহজ মনে করা হচ্ছিল ততটা সহজভাবে কিন্তু সব কিছু হয় না। এসএলএসটি 2016 বাতিল হয়ে যাওয়ার পর থেকে 2025-এ যে ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, যেখানে ফ্রেশার এবং ইন সার্ভিস এক্সপিরিয়েন্স নিয়ে 10 নম্বর নিয়ে পরীক্ষা দিয়েছিলেন এবং প্রসেস যেভাবে চলছিল, তাতে করে আশা করা হচ্ছিল যে 2025টাই হয়তো ভবিষ্যৎ এবং সেই সম্ভাবনা সৃষ্টিও হচ্ছিল। কিন্তু অচিরেই দেখা গেল যে 2025-এর কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেও, পিভিআর মেডিকেল জমা নেওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো সাবজেক্টেই 11-12 লেভেলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়নি, যাতে করে তারা ক্যান্ডিডেটরা স্কুলে জয়েনিং করতে পারেন। এটা গেল 11-12-এর চিত্র। পাশাপাশি 9-10-এর ক্ষেত্রে যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু কোনো সাবজেক্টের ইন্টারভিউই শুরু হলো না। অলরেডি এপ্রিল মাসের 4 তারিখ, গোটা এপ্রিল, সরি, মে মাসের 4 তারিখ, গোটা মে মাস, জুন মাস এবং জুলাই মাসের 1 সপ্তাহ কেটে যাওয়ার পরেও, এবং আপনি যদি দেখেন যে 21শে জানুয়ারি 11-12-এর প্যানেল প্রকাশিত হয়েছে, তাহলে জানুয়ারিটা যদি আপনি বাদ দেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু কেন এখনো নিয়োগ হচ্ছে না? এই প্রশ্ন, কি উত্তর? এখন চারিদিক থেকে যে খবরগুলো আসছে তার ভিত্তিতে আমরা যে বেসিক কনক্লুশনটা করছি, দেখুন, আমরা তো কি হতে চলেছে তার ভবিষ্যৎ কেউ বলা যায় না। কারণ 16 সালের যখন প্যানেল বাতিল হচ্ছিল, সেই প্যানেল বাতিল হওয়ার সকালেও কিন্তু অনেকে আশাবাদী ছিলেন এই প্যানেলটি বাতিল হবে না, কিন্তু প্যানেল বাতিল হয়েছে। তাই কি হতে চলেছে তা সঠিকভাবে 100% বলা না গেলেও কিন্তু সম্ভাবনা বলা যেতে পারে। সেই সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করছি। দেখুন, এই 2025-এর এসএলএসটির যে স্লো প্রোগ্রেস, যে এই যে পরীক্ষা হয়ে গেল, কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও স্লো প্রোগ্রেস, এর মূলত দুটি কারণকে চিহ্নিত করা যেতে পারে। এক হচ্ছে ওবিসি মামলা, এক হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 নম্বর। দেখুন, ওবিসি মামলাটা কিন্তু ভীষণ জটিল জায়গায় দাঁড়িয়ে আছে, এ নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। কারণ আপনি যদি দেখেন 11-12-এ 12,000 সিট, তার যদি 10%, মানে 17% আগের গভর্নমেন্টের আমলে ছিল ওবিসি ভ্যাকেন্সি, এখানে যদি 7% হয়ে যায়, তাহলে 10%, যারা ওবিসি ক্যাটাগরি হিসেবেই প্যানেলে আসতে পেরেছিলেন, তাহলে 10% মানে প্রায় 1200। 9-10-এর পার্সপেক্টিভে দেখলে সেটা হচ্ছে 2600-2700-র মতো। তাহলে সংখ্যাটা কিন্তু একবারে কম নয়। তাহলে ওবিসির 17% ধরে অনেকের তো কাউন্সেলিংও হয়ে গেছে, তাহলে সংখ্যাটা কিন্তু অনেকটাই। তাহলে এক্ষেত্রে এই সংখ্যাটাকে বাদ দিয়ে তারাও, যারা অলরেডি 11-12-এর ক্ষেত্রে প্যানেলে ইনকর্পোরেট হয়ে গেছেন, তাহলে এই সম্ভাবনাটার ক্ষেত্রে আমরা যেটুকু মানে ইঙ্গিত পাচ্ছি বা বিভিন্ন সোর্স থেকে যা খবর পাচ্ছি, তাতে করে কিন্তু এই সরকার কিন্তু ওবিসি নিয়ে কিন্তু কোর্টের নির্দেশকেই ফলো করতে চলেছে। এবার কোর্টের নির্দেশ মানে, কোর্ট অলরেডি 2011 সালের পরের যে ওবিসিগুলো আছে, যে বিভিন্ন ক্যাটাগরি, সেগুলোকে বাতিল করেছিলেন এবং 77টা সাব ক্যাটাগরি ওবিসির ক্ষেত্রে বাতিল হয়েছিল, যারা কিন্তু অনেকেই তার মধ্যে প্যানেলে আছেন হয়তো। কিন্তু সেক্ষেত্রে এখানে দুটো গুরুত্বপূর্ণ দিক। এক, এই প্রসেসটা কি 7% ধরেই হতে চলেছে না 17% ধরে হতে চলেছে? এক্ষেত্রে সরকার কি করবে? অনেকে বলছেন এটা হয়তো 17% ধরেই হতে চলেছে, কারণ 17% ধরেই অনেকের পিভিআর রিসেন্ট টাইমেও জমা হয়েছে। কিন্তু দেখুন, সরকার কিন্তু একটা নোটিশও করে রেখেছে। আপনারা এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই প্যানেলের ভবিষ্যৎ সেটাই হবে যেটা কোর্টের রায়ের ওপর কিন্তু নির্ভরশীল। অর্থাৎ মহামান্য আদালত যা বলবেন সেটাই কিন্তু ফলো হবে। আমরা জানি
যে পূর্বতন সরকার ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে মানেনি, তারা সুপ্রিম কোর্টে গেছিল এবং সুপ্রিম কোর্ট হয়তো সাময়িক স্টে দিয়েছিল, কিন্তু তার মানে পূর্ণাঙ্গ রায় কিন্তু সুপ্রিম কোর্টের আসেনি। কিন্তু এই সরকার তারা কিন্তু স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, আমরা কিন্তু কোর্টের রায়কেই ফলো করতে চলেছি, অর্থাৎ হাইকোর্টের যে রায় আছে সেটাকেই ফলো করা হবে। এবং এক্ষেত্রে কিন্তু তাহলে আর একটা সমস্যাও আছে। দেখবেন হাইকোর্ট যখন রায়টা দিয়েছিল যে ওবিসি ৭৭টা যে সাব ক্যাটাগরি আছে বাতিল হলো, কিন্তু তারা কিন্তু একটা কথা বলেছিলেন হাইকোর্ট, যে এই ওবিসি বাতিল হয়ে যাওয়ার পরেও যারা চাকরিতে অলরেডি জয়েন করে কর্মরত হয়েছেন তাদের কিন্তু চাকরি বহাল থাকবে। তাহলে সেক্ষেত্রে সেই রায়কে অনুসরণ করে কি এক্ষেত্রেও সেটা হতে চলেছে? হয়তো এক্ষেত্রে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে সুপ্রিম কোর্টের রায়ের জন্য, কারণ সুপ্রিম কোর্টেও এই মামলাটি গেছে এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দেবেন সেটাই কিন্তু ফাইনাল হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আর কোনো প্রেয়ার বা আর কোনো রকম মানে আবেদন নিবেদন করবেন না, সেক্ষেত্রে পুরোপুরি কিন্তু কোর্টের রায়টাই ফলো হতে চলেছে। এটা গেল ওবিসি মামলা। দ্বিতীয়ত হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 নম্বর। দেখুন, এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে কিন্তু মামলাটা কিন্তু বহুদিন ধরে চলছে। এই মামলা যখন সুপ্রিম কোর্টে গেছিল তখন সেটা ফিরিয়ে হাইকোর্টে দেওয়া হলো, যেটা জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে চলছিল, তারপরে অন্য বিচারপতির বেঞ্চে গেল, তারপরে আবার ফিরে এলো। এটাও কিন্তু দ্রুত শুনানির জন্য আবেদন করা হতে পারে এবং দ্রুত শুনানির আবেদন হয়তো রাজ্য সরকারই করবে, কারণ আপনারা জানেন যে এই 9, 10 এবং 11, 12 এনাদের যে কর্মরত শিক্ষক তাদের সময় হচ্ছে 31শে অগস্ট 2026। এরপর সুপ্রিম কোর্ট কি এক্সটেনশন করবেন কি করবেন না সেটা কোর্টের ওপর ডিপেন্ড করছে, কিন্তু সরকারকে যদি প্রসেস শেষ করতে হয় তাহলে এক্সপিরিয়েন্সের 10 নম্বরটাও কিন্তু খুব ভাইটাল হতে চলেছে। এই কারণ এক্সপিরিয়েন্সের 10 নম্বর যদি পরে যোগ হয় সেক্ষেত্রে কিন্তু ইন সার্ভিস বহু টিচার বাদ চলে যাবেন, বলতে গেলে ম্যাক্সিমামই বাদ চলে যাবেন, যারা হয়তো ইন্টারভিউতে ডাকই পাবেন না, কিন্তু তাদের তো অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে, তারা প্যানেলেও চলে এসছেন। বিশেষ করে 11, 12-এর ক্ষেত্রে, 9, 10-এর ক্ষেত্রেও অনেকে ভেরিফিকেশনে ডাক পেয়েছেন, যারা হয়তো ভেরিফিকেশনে ডাক পেতেন না। এটা 1 নম্বর ইস্যু। আর 2 নম্বর ইস্যু হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটি পুরোপুরি বাদ। সেটাও যদি হয় তাহলেও 2016 চাকরি যে আনটেন্টেড টিচার তাদেরও প্রায় 50-60% চাকরি কিন্তু 25-এর প্যানেলে থাকছে না। তাহলে এক্সপিরিয়েন্সের 10 নম্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি দেখেন ভারতবর্ষের অনেক পরীক্ষা আছে যেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হয়, কিন্তু সেটা আগে দেওয়া হয় না পরে দেওয়া হয় সেটাও কিন্তু একটা জটিলতার বিষয়। তাহলে এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, সরকার কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বারের যে এই যে শুনানি তার জন্য খুব দ্রুততার সঙ্গে যাতে শেষ হয় সেই আবেদন করতে পারেন, এরকম কিন্তু একটা সম্ভাবনার সৃষ্টি হচ্ছে, আমাদের কাছে খবর আসছে। কিন্তু সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই 2025-এর যে আপনার প্রক্রিয়া সেটা কিন্তু সমস্যা মুক্তভাবেই হবে। অ্যাকচুয়ালি এই নতুন যে গভর্নমেন্ট তারাও কিন্তু চাইছেন যে আইনি জটিলতাটা কাটিয়ে আপনার এই প্রক্রিয়াটা শেষ হতে। পাশাপাশি আরেকটা জিনিস আপনি যদি দেখেন, এই নতুন সরকার কিন্তু কোনো রকম মানে এনাদের যে ধারণা বা এনাদের যে কথাবার্তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেখান থেকে যেটা মনে হচ্ছে, তাতে করে কিন্তু কোনো রকম কন্ডেম অফ কোর্ট কেস এরা মানে এই গভর্নমেন্ট কিন্তু খেতে চাইছেন না, তারা কিন্তু কোর্টের রায়কেই মানতে চাইছেন। কারণ স্বাভাবিকভাবেই যে রায় আছে বা কোর্টের নির্দেশ ফলো করে আমাদের যে শিক্ষামন্ত্রী নতুন হয়েছেন উনিও কিন্তু বারবার বলেছেন যে কোর্টের নির্দেশ আমরা ফলো করব, আমরা সরকারের যে রুলস আছে সেই রুলস এবং রেগুলেশন মেনে আইনি পদ্ধতিগুলো দেখে নিয়ে কিন্তু আমরা নিয়োগে যাব। কারণ নিয়োগ হয়ে যাওয়ার পরে যদি আবার কারোর চাকরি চলে যায় সেটাও কিন্তু একটা সরকারের কাছে খুব সুখপ্রদ বিষয় হবে না, কারণ চাকরিটা কিন্তু এই গভর্নমেন্টই দিচ্ছে, পূর্বতন গভর্নমেন্ট নয়, যদিও পরীক্ষা আগে গভর্নমেন্টের আমলে হয়েছে। তো এইসব ব্যাপারগুলি যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি আরেকটা বিষয় আপনি দেখতে পাবেন যে সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসি সংক্রান্ত মামলাগুলি খুব বেশি আর শুনতে চাইছেন, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছে, 16 সালের প্যানেল বাতিল, নতুন পরীক্ষা নেওয়ার কথা বলে দিয়েছে, নতুন পরীক্ষা হয়েছে। এখন সুপ্রিম কোর্টে যে মামলাই আসছে সে মামলা কিন্তু হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হচ্ছে, হাইকোর্টে শুনানি হচ্ছে এবং তারপরে নিয়োগ হচ্ছে, মানে তারপরের প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু
হাইকোর্টেও বেশ কিছু মামলা, অনেক মামলাই 2025 নিয়ে অলরেডি হয়ে গেছে, সেগুলো না মেটা পর্যন্ত কিন্তু প্রক্রিয়াটা সরকারও একটু সন্দিহান জায়গায় রয়েছে। তাহলে আমাদের কনক্লুশনটা কি? তাহলে সবটাই তো মূলত আমরা যা দেখছি একটা সমস্যা সংজাত, কিন্তু ভালো দিকও কিন্তু কিছু আছে। একটা ভালো দিক, সেটা হচ্ছে দেখুন, এই এসএলএসটি নতুন গভর্নমেন্ট বলেছেন যে আমরা ক্ষমতা এলে প্রতি বছর বছর এসএসসি নেবো এবং প্রতি বছর বছর কিন্তু একটা স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ হবে। তাহলে এসএলএসটি 2 এর পরে এসএলএসটি 3 একটা পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এসএলএসটি 2টা যদি ক্লিয়ার না হয় তাহলে এসএলএসটি 3টা কি করে হবে? তাহলে গভর্নমেন্টও কিন্তু চাইবে না যে এসএলএসটি 2টা নিয়ে দীর্ঘ সময় একটা জটিলতার মধ্যে থাকতে, এবং খুব তাড়াতাড়ি এই সমস্যাটা মিটে না গেলে কিন্তু এসএলএসটি 3 কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক, পাশাপাশি 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন আছে, তার মধ্যে সরকারকে কিন্তু কি কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দেখুন, সরকার মানে কিন্তু পূর্বতন সরকার, নতুন সরকার এটা নয়। কোর্টের চোখে কিন্তু সরকার একটাই। আগের গভর্নমেন্ট যদি কোনো ভুল করে থাকে, সেই গভর্নমেন্ট তো আর নেই, তাকে তো আপনি ধরতে পারবেন না। আপনি নতুন গভর্নমেন্টকে, তাকে কিন্তু সেই গভর্নমেন্টের ভুলের ব্যাখ্যা কিন্তু কোর্টে দিতে হবে, সেই সময়কার আধিকারিকদের ভুলের ব্যাখ্যা কিন্তু কোর্টে দিতে হবে। তাই সরকারও যেটা চাইছে যে এই যে প্রসেসগুলো রয়েছে, এই প্রসেসগুলো দ্রুততার সঙ্গে শুনানি করিয়ে শেষ করে নিয়ে আপনার প্রসেসটাকে একবারে আইনি জটিলতা মুক্তভাবে এগুতে। সে কারণেই কিন্তু পদ্ধতিগুলো খুব স্লো এগুচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু মূলত বাধা বা কাটার যেটা বিধছে সরকারকে এই এসএলএসটি 2তে, সেটা কিন্তু এক, ওবিসি মামলা, এবং 2 হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 নম্বরের মামলা। বাকি যে মামলাগুলো আছে, এমন নয় যে আর বাকি মামলা নেই, হ্যাঁ বাকি মামলা আছে, অনেক কি আছে, কিন্তু সেই মামলাগুলোর তাৎপর্য এবং গুরুত্ব এই মামলা দুটোর মতো কিন্তু নয়। তাই এই মামলাগুলো হাইকোর্টে রায় ফলো করবেন না আগের কন্টিনিউয়েশন পাবেন কেসের, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে ব্যাখ্যা দেবেন, এবং সেই ব্যাখ্যা অনুযায়ী কিন্তু 2025-এর ভাগ্য কিন্তু নির্ধারিত হতে চলেছে। হয়তো আর দিন 14 কি 15 অপেক্ষা করতে হবে। আশা করি 15 দিনের মধ্যে একটা ক্লিয়ার চিত্র আমাদের সামনে আসবে। কেন 15 দিন এই কথাটা বললাম? কারণ বিভিন্ন যে কেসগুলো আছে, সেই কেসগুলো কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি সেটা 14-15 জুলাইয়ের করে কিন্তু কেসগুলো উঠতে চলেছে, এবং সরকার কিন্তু এই কেসগুলো যখনই উঠবে তখন কিন্তু সরকারের যে আইনজীবীরা যারা প্রতিনিধিত্ব করবেন তাদেরকে কিন্তু বলতে হবে যে আমাদের ডেডলাইন 31 আগস্ট। সেক্ষেত্রে কিন্তু কোর্টকে একটা বিবেচনা করে দ্রুততার সঙ্গে একটা কিন্তু ইন্টারিম জাজমেন্ট অন্তত দিয়ে দিতে হবে, যাতে প্রসেসটা হবে না, প্রসেসটা থেমে যাবে। তো আজকে যে এই তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করলাম, আরও যে তথ্যগুলো পরবর্তীকালে আসবে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।